আচ্ছা, আগের দিন আমাদের এতটা পর্যন্ত হয়েছিল। আজকে আমরা কি দেখব? নেক্সট অঙ্ক কি আসে? আমাদের তিনতলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে এইটা, এইটা আর এইটা। আচ্ছা, 3টে ফ্ল্যাটের জলের চাহিদা টোটাল কত? 1200 লিটার, 1050 আর 950। এই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুদ থাকে। আচ্ছা, কতটা জল মজুদ থাকে? 25%। কার 25%? টোটাল যতটা চাহিদা তার 25% মজুদ থাকে। তাহলে আমি এখানে বলতে পারি কি মোট জলের চাহিদা মোট জলের চাহিদা তাহলে কত বেরোলো? 3200 লিটার। তাহলে ট্যাঙ্কিটা কত হবে? যতটা জল থাকবে তারও এই মানে জলের চাহিদা যত সেটারও কত 25% বেশি জল থাকবে। অতএব তাহলে ট্যাঙ্কির আয়তন কত বলতে পারি? 3200 লিটার আমাদের জল লাগবে রোজ 3টে ফ্ল্যাটের। আর এই 3200 লিটারেরও কত পার্সেন্ট এক্সট্রা চাই? 25%। 25/100 তাহলে কত? 3200 প্লাস 32 × 25 800, তাহলে কত? 4000 লিটার। লিটারটাকে আমি শর্টে এল লিখছি। আশা করি এতটা পর্যন্ত বুঝতে কারোর অসুবিধা নেই। তাহলে ট্যাঙ্কির আয়তন কত পেয়ে গেছি? 4000 লিটার। এইরকম ট্যাঙ্কি বানাতে হবে। কেন? কারণ 3200 লিটার যে ইউজ হচ্ছে সেই ইউজ হওয়ার পরেও কত পানি বাঁচতে হবে বলেছে? রিমেনিং ওয়াটার 25%। তাহলে 25%টা কার? যতটা ইউজ হবে তার। কারণ আমাদের এমার্জেন্সি পারপাসে কিছু ওয়াটার রাখা উচিত, সেই জন্য কত রাখছে? 25%। এবার ওরা এমার্জেন্সি পারপাসে রাখছে না ঘরে আগুন লাগছে সেই জন্য রাখছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, তাহলে এবারে কি বলেছে? একটা ট্যাঙ্ক বসানোর জন্য কত মিটার? 2.5 মিটার দীর্ঘ, 1.6 মিটার চওড়া একটা জায়গা পাওয়া গেছে। আচ্ছা, তাহলে ট্যাঙ্কটির গভীরতা কত? তাহলে ট্যাঙ্কটা যে বানাবো দৈর্ঘ্য পেয়েছি, চওড়া মানে প্রস্থ পেয়েছি, আর কি দরকার? দৈর্ঘ্য। তাহলে না, মনে করি যে ট্যাঙ্কটি বানানো হবে তার গভীরতা x মিটার। প্রস্থ কত? প্রস্থ কত বলে দিয়েছে? 1.6 মিটার। 1.6 মিটার মানে কি? 16 ডেসিমি। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য বলেছে কত? 2.5 মিটার মানে কি? 25 ডেসিমি। x মিটার মানে কি? 10x ডেসিমি। মিটার থেকে ডেসিমিটার যেতে গেলে কি 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে 1.6 কে 10 দিয়ে গুণ করলে 16, 2.5 কে 10 দিয়ে গুণ করলে 25। বোঝা গেল? এবারে কি বলেছে? মোট জলের চাহিদা এত। তাহলে ট্যাঙ্কির আয়তন পেয়ে গেছি এই তো। আচ্ছা, 4000 লিটার মানে কত জানি? 4000 ঘন ডেসিমি। কেন? যেহেতু 1 ঘন ডেসিমি সমানই 1 লিটার। তাহলে 1 লিটার সমানে যদি হয় 1 ঘন ডেসিমি, তাহলে 4000 লিটার সমানই কত ঘন ডেসিমি? 4000 ঘন ডেসিমি। আচ্ছা, তাহলে এটা কি ট্যাঙ্কির আয়তন। তাহলে এখানে ট্যাঙ্ক যেটা বানানো হবে তার গভীরতা, প্রস্থ, দৈর্ঘ্য পেয়েছি, তাহলে এর আয়তন বার করব। অতএব ট্যাঙ্কটির আয়তন, ট্যাঙ্কটার আয়তন কত বেরোবে? 10x প্লাস 16 প্লাস 25
দেখছিস, কেউ বলো বাবা এটা মাল্টিপ্লাই হবে আয়তনে। তাহলে 16 25 কত 800, 800 ইন্টু 10 কত 25, 12 300, 25 16 400, 800 কেন 400, 4000 এক্স। তাহলে ট্যাঙ্কির আয়তন কত বেরিয়ে গেল 4000 এক্স ঘন ডেসিমি। তাহলে প্রশ্নানুসারে কি বলতে পারি, একটা ট্যাঙ্কের দুটো আয়তন বেরোতে পারে, এটা একটা ট্যাঙ্কের আয়তন, এটা একটা ট্যাঙ্কের আয়তন, একই বেরোবে। প্রশ্নানুসারে কত 4000 এক্স ইকুয়াল টু কত 4000। তাহলে এক্স সমানি কত 4000 বাই কত 4000 সমানি কত 1। তাহলে এক্সটা কি বেরোলো 1, এক্সটা কি ধরেছি আমরা গভীরতা। তাহলে গভীরতা কত 1 মিটার বা 10 ডেসিমিটার। অতএব গভীরতা 1 মিটার বা 10 ডেসিমিটার। আশা করি এতটা পর্যন্ত বুঝতে কারোর কোনো সমস্যা নেই। নেক্সট কি বলেছে দেখি, জায়গাটি যদি প্রস্থের দিকে আরো 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি কত গভীর করতে হতো তা হিসাব করে লিখি। বাহ, ভেরি গুড। তাহলে প্রস্থ কত বলেছে, প্রস্থ প্রথমে বলেছিল 1.6 মিটার, সেটা আরো কত বেড়েছে 4 ডেসিমিটার বেড়েছে। তাহলে এখানে বলতে পারি এখন প্রস্থ 4 ডেসিমি বাড়ালে নতুন প্রস্থ কত 16 ডেসিমি প্লাস 4 মানে কত 20 ডেসিমিটার। ডেসিমিটারটাকে আমি ডিসিএম লিখলাম, ঠিক আছে। দিয়ে কি বলেছে এখানে আবার 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি কত গভীর করতে হতো, আর দৈর্ঘ্য যেটা ছিল সেটা। এখন দৈর্ঘ্য কত, এই একই জিনিস, দৈর্ঘ্য হচ্ছে একই 25 ডেসিমি। আচ্ছা 25 ডেসিমি দৈর্ঘ্য। মনে করি গভীরতা একই থাকবে, অবশ্যই না, গভীরতা চেঞ্জ হবে। এক্স মিটার মানে কত 10x ডেসিমি। বর্তমানে নতুন ট্যাঙ্কের আয়তন, নতুন ট্যাঙ্কের আয়তন কত 20 ইন্টু 25 ইন্টু 10x। 25 দুগুণে কত 50 ইন্টু 10, তাহলে 5000x। 25 দুগুণে 50, 500, 10 5000x। তাহলে নতুন ট্যাঙ্কের আয়তন কত বেরিয়ে গেল 5000x। এবারে কি বলেছে ট্যাঙ্কটি কতটা গভীর করতে হতো তা হিসাব করে লিখি। তাহলে এটা কি 5000x, এই 5000xটাই তো এখানের এই 4000 লিটার বা 4000 ঘন ডেসিমিটার, কারণ ট্যাঙ্কের আয়তন এখানে একটা বেরোচ্ছে আবার এখানে আলাদা বেরোবে। ও এখানে আলাদা বেরোবে, আলাদা বেরোতে পারে, বার বেরোবে না। তাহলে প্রশ্নানুসারে কত বলবো 20 5000x ইকুয়াল টু কত 4000। তাহলে x ইকুয়াল টু কত 4000 বাই কত 5000, 0 0 0 0 0 0, তার মানে 4/5। 4/5 কি বেরিয়ে গেল 4/5 কি বেরিয়ে গেল মিটার। তাই গভীরতা 4/5 মিটার বা 4/5 ইন্টু 10 2 8 কি বলবো ডেসিমিটার। 4/5 মিটার বা 8 ডেসিমিটার, ব্যাস সিম্পল। আশা করি কারোর কোনো বুঝতে সমস্যা নেই। তাহলে প্রথমে কি বলেছিল টোটাল কতটা জল ব্যবহার করে সেই পরিবারটা, মানে 3টে পরিবার। এবার 3টে
তিনটে পরিবার যতটা জল ব্যবহার করবে তার 25% কি হবে? তিনটে পরিবার যা জল ব্যবহার করবে তার 25% জল কি থাকতে হবে? মজুদ থাকতে হবে। তাহলে ট্যাঙ্কটাতে কতটা জল ধরবে সেটা আগে বার করি। ট্যাঙ্কে যতটা জল ধরবে সেইটাই তো ট্যাঙ্কের আয়তন, তাই তো? ট্যাঙ্কের আয়তন বা এখানে কি মোট জলের পরিমাণ। কোথায়? নতুন ট্যাঙ্কে। ঠিক আছে, নতুন ট্যাঙ্কে মোট জলের পরিমাণ এটা। কেন? 25% যতটা ইউজ করে তার বাড়তি রাখতে হবে, সেটা বেরিয়ে গেল কত? 4000 লিটার। 4000 লিটার মানে কি? 4000 ঘন ডেসিমি। এখন ট্যাঙ্কটা বানানো হবে যেটা, তার গভীরতা কত বলে দিয়েছে? বলেনি, মানে ওটা এক্স মিটার ধরে নিয়েছি। এক্স মিটার থেকে ডেসিমিটার গেলে 10x করে নিলাম। ঠিক তেমন প্রস্থ কত বলে দিয়েছে? 1.6 মিটার। 1.6 মিটার মানে কত? 16 ডেসিমিটার। দৈর্ঘ্য 2.5 মিটার মানে 25 ডেসিমিটার। তাহলে ট্যাঙ্কের আয়তন কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটা। তাহলে তিনটে গুণ করলে কত আসছে? 4000x। তাহলে প্রশ্ন অনুসারে দুটো আয়তন কি আলাদা হবে কোনোদিন? একই ট্যাঙ্কে দুবার বার করলে দুবার আয়তন আলাদা কোনোদিনই হতে পারে না। তাহলে 4000x সমানই 4000। তাহলে এখান থেকে x এর মান কত বেরিয়ে গেল? 1। এক্সটা কি ধরেছি আমাদের? মিটার। কি? গভীরতা। তাহলে গভীরতা কত? 1 মিটার বা 10 ডেসিমিটার। ঠিক। তার পরের স্টেপে কি বলেছে? যদি প্রস্থের দিকে আরো 4 ডেসিমিটার বেশি হতো, তাহলে প্রস্থ কত বলে দিয়েছে? কত? 16 ডেসিমিটার। 4 ডেসিমিটার বাড়াচ্ছি মানে নতুন প্রস্থ কত? 20 ডেসিমিটার। এই 20 ডেসিমিটার আর দৈর্ঘ্য কত? 25 ডেসিমিটার। তাহলে গভীরতা কত হতো? দেখ, প্রস্থ যখন বাড়ছে তাহলে গভীরতা নিঃসন্দেহে একটু হলেও কমবে, কারণ সে প্রথমে যতটা মাটি কেটেছিল ট্যাঙ্কি করার জন্য এখন তার থেকে কম মাটি কাটতে হবে, গভীরতাটা কম করতে হবে। কেন? কারণ প্রস্থর দিকে তার জায়গাটা বেড়ে গেছে, তাই না? ধর এইটা একটা আছে, তাহলে এইখানে মাটিটা যদি সাইডে কাটি, এখানে এই যে মাটিটা কাটছি, এতটা মাটি কেটেছি, এবার আমি যদি সাইডটাকে আর একটু বাড়িয়ে দিই, তাহলে গর্তটা কি আমাকে অতটা করতে হবে? অতটা গর্ত না করলেও হবে। আমাকে টোটাল বলেছে যতটা মাটি এখানে যা বেরোবে এইখান থেকেও তাই বের করতে হবে। কন্ডিশন কি দিয়েছে? প্রস্থ দিক থেকে আমাকে একটু বাড়তি করে নেব। তাহলে প্রস্থটা যদি বাড়াই বা দৈর্ঘ্যটা যদি বাড়াই তাহলে কি হবে? গভীরতাটা কম করতে হবে, কারণ একই পরিমাণ যদি মাটি বের করতে চাই। তাহলে আশা করি বুঝতে পেরেছো, বুঝতে কারোর কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে ওই একই প্রসেসে গভীরতা সমানই এত পেয়ে গেলাম। আচ্ছা, যদি কোনো ম্যাথসে কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই ম্যাথসটাকে পজ করে আবার একবার পিছন থেকে দেখে নিও, তাহলে আশা করি ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। আর তারপরেও যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্ট বক্সে আমার ডেসক্রিপশনে অবশ্যই, তারপরেও যদি কারোর কোনো ডাউট থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি নো ডাউট তাকে হেল্প করে তার প্রবলেমটা সলভ করে দেবো। আর তাও যদি না হয় হোয়াটসঅ্যাপ বা মেল করতে পারো আমায়। আমার ডেসক্রিপশন বক্সে ইমেল আইডি দেওয়া আছে, করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যখন ইচ্ছা কল করতে পারো, টেক্সট করতে পারো, কোনো সমস্যা নেই। চলো নেক্সট ম্যাথসটা কি বলেছে দেখে নি। 5 সেমি পুরু কাঠের তক্তার তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন এটা। আচ্ছা, তাহলে একটা বাক্স, তাহলে এখানে বাক্সটা ঢাকা, এটা উপরে ঢাকা আছে, ঠিক আছে। দিয়ে এবার কি বলেছে? একটি কাঠের বাক্সের ওজন কত? 5 সেমি পুরু তক্তায় তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন কত? 115 কেজি। আচ্ছা, চাল ভর্তি অবস্থায় বাক্সের ওজন কত? 880.5 কেজি। একটা প্রশ্নের উত্তর দাও, এর ভেতরে যদি চাল থাকে তাহলে চাল প্লাস কাঠের বাক্সের ওজনই তো এই 880 কেজিটা, 880.5 কেজিটা চাল প্লাস বাক্স, তাই না? তাহলে এখান থেকে চাল প্লাস বাক্সর ওজন যদি এটা হয়, আবার কাঠের বাক্সর ওজন বলে দিচ্ছে 115 কেজি, তাহলে চালের ওজন কত বলতে পারি? এইটা থেকে এটা বাদ দিলে আমি চালের ওজন পেয়ে যাব। ভেরি গুড, তাহলে দেখি চলো। চাল সহ বাক্স এর ওজন,
চাল সহ বাক্সর ওজন কত? 880.5 কেজি। চাল বাদে বাক্সের ওজন, চাল বাদে বাক্সের ওজন কত? 115.5 কেজি। তাহলে একবার চাল সহ বাক্সের ওজন আর চাল বাদে বাক্সের ওজন, তাহলে এই দুটোকে বাদ দিয়ে দিলে কি পাবো? চালের ওজন পাবো তো, হ্যাঁ কি না? সবাই মিলে একবার কমেন্ট সেকশনে জানাও হ্যাঁ। চলো 5 মাইনাস করলে 0, 0.10 থেকে 5 বাদ দিলাম 5, হাতে রইল 1 আর 1 2, 8 থেকে 2 বাদ দিলাম 6, হাতে রইল 1, 1 থেকে 1 বাদ দিলাম 7, তাহলে 765 কেজি। তাহলে চালের ওজন কত আছে? 765 কেজি। এবারে কি বলেছে? দেখো, বাক্সটির ভেতর দিকে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে এটা বলে দিয়েছে। ওকে, 1 ঘন ডেসিমিটার চালের ওজন কত? 1.5 কেজি। তাহলে এখান থেকে আমি বলতে পারি 1.5 কেজি চালের আয়তন কত? 1 ঘন ডেসিমি। তাহলে 1.5 কেজি চালের আয়তন কত? 1.5 ঘন ডেসিমি, 1 ঘন ডেসিমি। তাহলে 1 কেজি চালের আয়তন কত হবে? 1/1.5 ঘন ডেসিমি। ঠিক তেমন কত টোটাল কত কেজি চাল আছে? 765 কেজি চালের আয়তন কত? 1/1.5 ইন্টু 765। তাহলে এটা কত পাবো? 765 ইন্টু কত? 10, আর নিচে কত? 15। কেন? 0.5 আছে, আমি ওপর নিচে দুটোকেই 10 দিয়ে গুণ করলাম, তাহলে কেটে গেল 5 2 5 3 5 3, তাহলে 3 কতই? 3 দুগুণে 6, 1 10 6 16, 3 5 15, 1 10 5 15, 5 5 3 সরি 5, আচ্ছা 5 দুগুণে 10, আচ্ছা 3 দুগুণে 6, 1 10 6 16, 3 5 15, 1 10 5 15, 3 5 15, তাহলে কত এলো? 255। মানে কত? 55 দুগুণে 110, আর 2 দুগুণে 4, আর 1 5, 510। 510 ঘন ডেসিমি। তাহলে 510 ঘন ডেসিমি কি? এই 765 কেজি চালের আয়তন। আচ্ছা 765 কেজি চালের আয়তন যেটা, সেইটাই তো বাক্সটার মোট আয়তন। কেন? সেই বাক্সটার ভেতরেই তো চাল ভর্তি আছে। সেই চাল ভর্তি আছে কতটা? 765 কেজি। তাহলে 765 কেজি চাল যতটা জায়গা জুড়ে আছে সেইটাই পুরো বাক্সটার আয়তন বলতেই পারি। তাহলে অতএব বাক্সটির আয়তন কত? 510 ঘন ডেসিমি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? বাক্সটির আয়তন পেয়ে গেলাম এটা। তাহলে বাক্সটির কি বলেছে? দৈর্ঘ্য বলে দিয়েছে 12 ডেসিমি, প্রস্থ বলে দিয়েছে 8.5 ডেসিমি। তাহলে বাক্সটির ভিতরের উচ্চতা কত? আমি জানি উচ্চতা, জানি না উচ্চতা, তাহলে বার করে নি। মনে করি বাক্সটির ভিতরের উচ্চতা, উচ্চতা কত? h ডেসিমি। দৈর্ঘ্য কত? কত বলেছে দৈর্ঘ্য? 12 ডেসিমি, আর প্রস্থ 8.5। তাহলে প্রস্থ কত পেয়ে গেলাম? 8.5 ডেসিমি। তাহলে আয়তন কত? কি সূত্র জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, 12 ইন্টু 8.5 ইন্টু h। তাহলে 12 ইন্টু 8.5 ইন্টু h, মানে এইচটা বসে গেল। 12 5 60 শূন্য, হাতে রইল 6, 12 8 96, 6 6 12 102 পয়েন্ট। তাহলে কত? 12 5 60, 12 8 96, 96 আর 6 6 12 102, তার মানে কত? 102 h। তাহলে আয়তন কত বেরিয়ে গেল? 102 h। তাহলে প্রশ্নানুসারে
বলতেই পারি 102H সমানই কত? প্রশ্ন অনুসারে 102H সমানই কত? কোথায় গেল? এই 510। H সমানই কত? 510/102। 102 5 দুগুণে 10 5। তাহলে H সমানই কত পেয়ে গেলাম? 5 ডেসিমি। অতএব বাক্সের ভেতরের উচ্চতা কত? কত? 5 ডেসিমি। বাক্সটির ভেতরের উচ্চতা 5 ডেসিমি। আশা করি বুঝতে কারোর কোনো অসুবিধা নেই। নেক্সট কি বলেছে? প্রতি বর্গ সেমি 1.5 টাকা হিসাবে বাক্সটির বাইরের চারিপাশে রং করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। আচ্ছা, তাহলে একটা জিনিস বলেছে, ভালো করে বোঝো। এই যে বাক্সটা আমি যদি বাইরেটা রং করি, বাইরেটা, ভেতরটা নয় কিন্তু, বাইরেটা যদি আমি রং করি, তাহলে বাক্সটার 5 সেমি পুরু যেটা, তাহলে পুরুটা কি দৈর্ঘ্যের ক্ষেত্রেও বাড়বে একটু, প্রস্থর ক্ষেত্রেও বাড়বে একটু, আবার উচ্চতার ক্ষেত্রেও বাড়বে একটু, উচ্চতাটাও একটু বাড়বে। তাই তো? বোঝা গেল জিনিসটা কি বলেছি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব দিকেই বাড়বে। কেন? কারণ ধরো উদাহরণস্বরূপ বলছি, এটা একটা বর্গক্ষেত্র, এটা ধরো আমি ওপর থেকে দেখছি বাক্সটা, তাহলে এই বাক্সটার বাইরের দিকটা কি এরকম একটু পুরু আছে, এই দিকে একটু পুরু আছে, চারদিকে একটু করে পুরু আছে, হ্যাঁ কি না? চারদিকে যদি পুরু থাকে তাহলে প্রথমে দৈর্ঘ্য কোনটা ছিল? এইটা প্রথমে দৈর্ঘ্য ছিল এইটা, তাহলে এইদিকে একটু বেরোলো, এইদিকে একটু বাড়ছে, এইদিকে একটু বাড়ছে। কতটা বাড়ছে? এইদিকে যতটা বাড়ছে এইদিকেও ততটা বাড়ছে। ঠিক তেমন আগে প্রস্থ কত ছিল? এইটা, তাহলে আগে প্রস্থ ছিল, এইদিকে একটু বাড়ছে, এইদিকে একটু বাড়ছে, তাহলে দুদিকেই একই পরিমাণ বাড়ছে। তাহলে যতটা বাড়বে তার সাথে 2 গুণ করে দেবো, প্লাস এইটা করলে আমাদের নতুন দৈর্ঘ্য প্রস্থ বেরিয়ে যাবে। তাহলে বলতে পারি কি, এখন 5 সেমি সমানে কি 0.5 ডেসিমি পুরু বাক্সটির বাইরে থেকে দৈর্ঘ্য কত? বাইরে থেকে দৈর্ঘ্য কত? আগে দৈর্ঘ্য কত ছিল আমাদের? 12 ডেসিমি। তাহলে 12 প্লাস 2 ইন্টু 0.5। কেন 2 ইন্টু 0.5 করলাম? কারণ প্রথমে যদি দৈর্ঘ্য হয়ে থাকে, এক সেকেন্ড, প্রথমে যদি দৈর্ঘ্য হয়ে থাকে এইটা, তাহলে এইদিকে 0.5 বাড়ছে, এইদিকে 0.5 বাড়ছে, তাহলে কি এইটা প্লাস এইটা প্লাস এইটা, আর এইদিকে কি 0.5 দুদিকেই যদি বাড়ে তাহলে আমি 2 ইন্টু 0.5 বলতে পারি। তাহলে নতুন দৈর্ঘ্য কত? এইটা প্লাস 2 ইন্টু এইটা বলতেই পারি। তাহলে কত বেরিয়ে গেল? 12 ইন্টু, আচ্ছা 12 প্লাস 1 মানে 13 ডিসিএম পুরো বাক্সটির বাইরে থেকে দৈর্ঘ্য। এবং প্রস্থ কত হবে? 8.5 প্লাস 2 ইন্টু 0.5, এটাও কত হয়ে যাবে? 9.5 ডিসিএম। উচ্চতা কত হবে? কত বেরিয়েছে উচ্চতা? 5 ডেসিমি। 5 প্লাস 2 ইন্টু 0.5, তার মানে কত? 5 আর 5 6, 5 প্লাস 1 6 ডেসিমি। এবার একটা জিনিস বলো, বাইরের দিকটা যদি পুরোটা রং করতে হয় তাহলে এই ঘনক বা আয়ত ঘনটার কি বার করব? আয়তন বার করব নাকি সমগ্র তলের ক্ষেত্রফল বার করব? কোনটা বার করব তাড়াতাড়ি বলো। না 4 দেওয়ালের সমগ্র তলের ক্ষেত্রফল, এই 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করব? অবশ্যই সমগ্র তলের ক্ষেত্রফল।
চার দেওয়ালের বার করব না, আয়তনও বার করব না। কেন? কারণ আমাকে যদি রং করতে হয় এইগুলো রং করব, জাস্ট দেওয়ালগুলো রং করব, ঢাকাটা রং করব, তলাটা রং করব, সামনেটা রং করব, মাঝখানটা কি রং করব? পুরো ভেতরটায় রং ঢেলে দেবো কি? অবশ্যই না। তাহলে কি করব? চার দেওয়ালের চার ধারে রং করব। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বার করব। বাক্সটির বরাবর সমগ্র তলের ক্ষেত্রফল। তলের ক্ষেত্রফল কত পেয়েছি? সমগ্র তলের ক্ষেত্রফল কত? ফর্মুলা জানি, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা ইন্টু প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তাহলে কি ফর্মুলা? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত পেয়েছি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত পেয়েছি বলো তাড়াতাড়ি? দৈর্ঘ্য কত? 13, প্রস্থ কত? 9.5, 13 ইন্টু 9.5 প্লাস প্রস্থ কত? 9.5 ইন্টু 6 প্লাস 6 ইন্টু কত? 13। তাহলে এটা যোগ করে দেবো, গুণ করলে কত হবে? 13 ইন্টু 9.5, 13 9 117, 117 আর 7 6, 117 আর 6 বাদ দিলে 111.5, মানে 110.5 2 আসছে প্লাস 65, 13 9 117, আচ্ছা ও শিট 9.5 বলেছে, তাহলে 6 অ্যাড হবে, 117 আর 6, 7 আর 6 13, 123, 23 6 7 আর 6 13, 123.5 আবার 9.5 9 6 54, 9 6 54 54 আর এদিকে 3 4 আর 3 7 57, 6 5 30, 6 9 54 আর 3 57 প্লাস 13 6 78। তাহলে কত পাবো? 2 ইন্টু 123 মানে কি 8 আর 7 15 আর 3 18 8 5 7 আর 5 12 আর 2 12 আর 2 14, 12 আর 2 14, 8 আর 7 15 আর 3 18 8, হাতে রইল 5 আর 2 7 আর 7 14 আর 1 15 5, হাতে রইল 1 1 আর 1 2 সমানই কত? 2 5 10, 10 8 দুগুণে 16 17, 2 5 10 আর 1 11, 2 দুগুণে 4 আর 1 5, তাই তো? 58 দুগুণে 117.5, 517 দশমিক, তাহলে কত বেরোলো? 517 বর্গ ডেসিমি। তাহলে 517 কি বেরোলো? বর্গ ডেসিমি। এবারে কি বলেছে? প্রতি বর্গ ডেসিমি এত টাকা হিসাবে রং করেছে। তাহলে টোটাল খরচা কত পড়বে হিসাব করে লিখি। তাহলে আচ্ছা, এখানে আমি একটু মুছে দিচ্ছি ওপরগুলো, আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা নেই। আচ্ছা দরকার নেই, আমি একটা পেজ নিয়ে নিই নতুন। তাহলে কি বলেছে? 1 ডেসিমি রং করতে, প্রতি বর্গ ডেসিমি রং করতে কত? 1.50 খরচা হয়। এক বর্গ ডেসিমি 1.5 টাকা। তাহলে টোটাল কত বর্গ ডেসিমি পেয়েছি? 517 বর্গ ডেসিমি। 517 বর্গ ডেসিমি রং করতে খরচা। 1.5 ইন্টু 517, তাহলে 15 7 105 5, হাতে রইল 10, 15 1 15 আর 10 25 5, হাতে রইল 2, 15 5 75, 5 75 76 77, 77.5 এত টাকা। তাহলে কত টাকা খরচা হয়েছে?
775.5 টাকা খরচা হয়েছে। কিসে খরচা হয়েছে? খেলা করতে না, টোটাল রং করতে খরচা হয়েছে 777.5 টাকা। তাহলে আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। অঙ্কটা কি বলেছে একবার দেখে নি। প্রথমে 5 সেন্টিমিটার পুরু তক্তায় ঢাকনা সহ কাঠের বাক্সের ওজন এত, চাল ভর্তি অবস্থায় এত। তাহলে চাল ভর্তি অবস্থা থেকে শুধু খালি বাক্সটা বাদ দিয়ে দিলে কি পাবো? চালের ওজন পেয়ে যাব। চালের ওজন পেয়ে গেছি। এবারে কি বলেছে? 1.5 কেজি চালের ওজন কত? 1 ঘন ডেসিমি চালের ওজন 1.5 কেজি। তাহলে 1.5 কেজি চালের ওজন আমি 1 ঘন ডেসিমি বলতেই পারি। তাহলে টোটাল চাল কত পেয়েছি? 765। ঐকিক নিয়মে ফেলে দেবো। তাহলে 765 কেজি চাল কতটা আয়তন জুড়ে আছে? পেয়ে গেলাম 510 ঘন ডেসিমি। এবারে একটা জিনিস বলো, 765 কেজি চাল যত আয়তন, যত ঘন ডেসিমি জুড়ে আছে সেইটাই কি সেই বাক্সটার আয়তন? কারণ বাক্সটা কি পুরো ভর্তি আছে চালে। তাহলে এই বাক্সটার আয়তন কত? 510 ঘন ডেসিমি। এবারে বাক্সটার দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, উচ্চতা বলেনি, উচ্চতাটা ধরে নিলাম। তাহলে বাক্সর ভিতরের উচ্চতা কত বলে দিয়েছে? 8 ডেসিমিটার ধরে নিয়েছি, বলেনি। কেন? দৈর্ঘ্য বলে দিয়েছে 12 ডেসিমিটার, প্রস্থ বলে দিয়েছে 8.5 ডেসিমিটার। তাহলে বাক্সটার আয়তন বার করি। কত বেরোলো? 102H যদি বাক্সের আয়তন হয়, তাহলে এইখানেও তো একটা বাক্সের আয়তন পেয়েছি 510 ঘন ডেসিমিটার। তাহলে দুটো কি আলাদা? কোনোদিনই নয়, একই দুটোই। তাহলে প্রশ্ন অনুসারে 102H সমানি 510। তাহলে H ইকুয়ালস টু কত বলতে পারি? 510/102। তাহলে H সমানি কত? 5 ডেসিমি। এবারে কি বলেছে? বাক্সটির ভেতরের উচ্চতা কত? তাহলে 5 ডেসিমিটার। তাহলে এখন 5 সেমি পুরু মানে কত ডেসিমি? 0.5 ডেসিমিটার। পুরো বাক্সটাকে বাইরে থেকে যদি দেখি তাহলে তার দৈর্ঘ্য কত? কেন? কারণ বাইরেটা রং করব। তাহলে পুরো জায়গাটা ধরেই তো রংটা করব, নাকি ভেতরের পোর্শনটা রং করব পুরোটা বাদ দিয়ে? অবশ্যই না, বাইরেটা রং করতে গেলে পুরো জিনিসটা লাগবেই। তাহলে সেখানে দৈর্ঘ্য কত পেয়ে গেছি? 13 ডেসিমিটার। প্রস্থ পেয়ে গেলাম 9.5 ডেসিমিটার। উচ্চতা পেয়ে গেলাম 6 ডেসিমিটার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বার করব। কেন? কারণ যদি রং করি তাহলে সেটা কি আর আয়তন বার করব? মাঝখানে তার রংটাকে ঢেলে দেবো না অবশ্যই। তাহলে কি বার করলাম? সমগ্র তলের ক্ষেত্রফল বার করলাম, দিয়ে যেটা বেরোলো সেইটা কি বলেছে আবার? 1.50 টাকা খরচা হয় কি 1 বর্গ ডেসিমি। তাহলে টোটাল কত ছিল? 517 বর্গ ডেসিমি। তাহলে 1 বর্গ ডেসিমি রং করতে খরচা 1.5 টাকা। তাহলে 517 বর্গ ডেসিমি রং করতে কত হবে? 1.5 ইন্টু 517, টোটাল কত? 77.5 টাকা। আশা করি বুঝতে কারোর কোনো সমস্যা নাই। নেক্সট কি বলেছে দেখি তাহলে। আচ্ছা, মোটামুটি বড় অঙ্ক থেকে এখন রিলিফ। এবারে আমরা কিছু এমসিকিউ দেখি। একটি সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভেতরের আয়তন 440 ঘন সেমি। ভেতরের ভূমিতলের ক্ষেত্রফল কত? 88 বর্গ সেমি। বাক্সটির ভিতরের উচ্চতা কত? আচ্ছা, ভিতরের আয়তন বলে দিয়েছে এইটা, আর ভূমিতলের ক্ষেত্রফল বলে দিয়েছে এটা। তাহলে ভূমিতল মানে কি? এটা যদি হয় ভূমি, ধর বলে দিল কি এটা একটা বাক্স, তাহলে ভূমি কোনটা? এটা যদি ভূমি হয় তাহলে এটা কি? ভূমিটার প্রস্থ। এটা কি? দৈর্ঘ্য। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা কত বলে দিয়েছে? 88 বর্গ সেমি। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলে দিয়েছে কত? 88 বর্গ সেমি। আর আয়তন কত বলে দিয়েছে? 440 ঘন সেমি। তাহলে কি জানতে চেয়েছে? ভিতরের উচ্চতা। তাহলে এখন কি আমরা জানি? কি জানি আমরা? কিছুই জানি না। আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমানই কত? 440। কেন? এটাই তো আয়তন। আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে কি বলতে পারি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমানই বলে দিয়েছে 88। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ জায়গায় কত বসাবো? 88 ইন্টু কি? উচ্চতা। 88 ইন্টু উচ্চতা সমানই কত? 440। তাহলে উচ্চতা সমানই কত? 440/88। 4 কত? 22। 4 88, 22 দুগুণে 20, 4 কত? 5। তাহলে উচ্চতা কত বেরিয়ে গেল? 5 সেমি। তাহলে উচ্চতা কত বেরিয়ে গেল? 5 সেমি। অ্যান্সার কোনটা হবে? বি। তারপরে কি বলেছে? একটি আয়তঘনকাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার এবং গভীরতা 16 মিটার। আচ্ছা, এই অঙ্কটা বুঝতে কারোর কোনো অসুবিধা হয়নি তো? কিচ্ছু না, জাস্ট দৈর্ঘ্য প্রস্থর ভ্যালু বলে দিয়েছে
দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ভূমিতলের ক্ষেত্রফল বলে দিয়েছে, সেখান থেকে আমরা উচ্চতাটা বের করে নিলাম ফর্মুলায় ফেলে। যদি বুঝতে অসুবিধা থাকে পজ করে একটু পিছিয়ে নাও, দিয়ে আবার দেখে নাও, ইজিলি বুঝে যাবে। এখানে কি বলেছে, একটি আয়ত ঘনকাকার গর্তের দৈর্ঘ্য কত, 40 মিটার, প্রস্থ 12 মিটার, গভীরতা 16 মিটার। গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ আর 2 মিটার পুরু তক্তা রাখা যায় কটা? আচ্ছা, তাহলে গর্তের দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা, তাহলে গর্তের আয়তন কত? গর্তটির আয়তন কত? 40 ইন্টু 12 ইন্টু 16 পেয়ে গেলাম। এটাকে গুণ করার দরকার নেই। এখন তক্তার আয়তন কত বলেছে একটা, পুরু তক্তার আয়তন কত? 5 ইন্টু 4 ইন্টু 2। এবারে কি বলেছে, তাহলে এই একটা গর্ত আছে মনে করলাম, ঠিক আছে, এই গর্তের মধ্যে এরকম করে তক্তা আছে, কটা জানি না। তাহলে একটা জিনিস বল, এই কটা তক্তা রাখা যাবে জানি না, তাহলে এইটার আয়তন যদি হয় 1, এইটার আয়তন কত? 1, তাহলে এরকম করে কটা হবে? টোটাল বলে দিয়েছে কটা, ধর টোটাল জায়গা আছে 15টা, তাহলে 1 1 1 1 করে কটা 1 লাগলে 15 আসবে? 15টা 1 লাগবে, তাহলে কি বলবো, 15/1। ঠিক তেমন যদি এই পুরোটা আয়তন বলে দিল উদাহরণস্বরূপ 20, আর এক একটা এই যে তক্তা, এক একটা তক্তা বলে দিল কত, 5 করে, তাহলে কটা তক্তা লাগলে টোটাল জায়গাটা মিলে যাবে, 20 হয়ে যাবে। তাহলে এক একটা তক্তা যদি 5 হয় তাহলে টোটাল কটা লাগবে? 4 পিস লাগবে, তবে না 5 + 5 + 5 + 5 20, তাহলে টোটাল কটা লাগবে? 4 পিস। সেটা কি পেলাম, টোটাল আয়তন বাই একটা তক্তার আয়তন। তাহলে টোটাল আয়তন কত এইটা, আর তক্তার আয়তন এইটা, তাহলে অতএব তক্তার পরিমাণ কি বলতে পারি, 40 ইন্টু 12 ইন্টু 16 পুরোটা বাই 5 ইন্টু 4 ইন্টু 2, 4 4 এ 16, 2 2 এ 4, 5 8 এ 40, তাহলে 12 8 এ 96, 96 দুগুণে কত, 192। তাহলে কত হচ্ছে, 192। আশা করি এটা বুঝতে কারোর কোনো সমস্যা নেই। যদি অসুবিধা হয় অবশ্যই একটু পিছিয়ে নে, দিয়ে দেখাবো। নেক্সট কি বলেছে, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল এটা। ওকে, ঘনকটার আয়তন কত? আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফল এটা বলে দিয়েছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি কি হবে? তাড়াতাড়ি বলে না। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? এটা ঘনক, পার্শ্বতল মানে কি, চারটে, একটা সামনে, এইটা আর পিছনেরটা। ওপরটা হবে না, নিচেরটা হবে না, তাহলে কোনটা কোনটা বাদ? দুটো তল বাদ। তাহলে কটা তল আছে? টোটাল 4টে তল। পার্শ্বতলের ক্ষেত্রফল কি? 4a²। শিখিয়েছি পার্শ্বতলের ক্ষেত্রফলও যা, আর 4 দেওয়ালের ক্ষেত্রফলও তাই। তাহলে 4a² সমানই কত বলে দিয়েছে? 256। তাহলে 4a মানে a², তাহলে a² সমানই কত? তাহলে a² সমানই কত? 256/4। তাহলে a সমানই কত? √256/4 মানে কত? 64। 64 মানে প্লাস মাইনাস 64 মানে কি 8। তাহলে a সমানই কত পেয়ে গেলাম? 8। এটা কি? বাহুর দৈর্ঘ্য হয় আমরা জানি। কেন কি ঘনকের সবকটা বাহুর দৈর্ঘ্যই কি হয়? সমান হয়। এখানে হয়তো আমি আয়তঘন এঁকেছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি ঘনক, মানে কি 4টেই, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই সমান।
তাই এটাকে আমরা এ ধরেছিলাম। তাহলে আয়তন কি সূত্র, ফর্মুলা কি, এ কিউব মানে 8 এর কিউব, 8 এর কিউব কত 512। তাহলে অ্যান্সার কোনটা হবে, ডি। আশা করি বুঝতে কারোর অসুবিধা নেই। নেক্সট কি বলেছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত এত হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত। বাহ, ভেরি গুড। তাহলে দুটো ঘনকের আয়তনের অনুপাত, প্রথম ঘনকের আয়তন কত নিলাম 1x কিউব, দ্বিতীয় ঘনকের আয়তন কত 27x কিউব। কেন x কিউব নিলাম, x কিউব গুলো আমরা নিলাম কি আনুপাতিক ধ্রুবক। ধরি আনুপাতিক ধ্রুবক x কিউব। তাহলে প্রথম ঘনকের আয়তন বেরিয়ে গেল এটা, দ্বিতীয় ঘনকের আয়তন বেরিয়ে গেল এটা। অতএব প্রথম ঘনকের যদি প্রতিটি বাহু প্রথম ঘনকের এ হয় তবে এ কিউব সমানই কি 1x কিউব। তাহলে এ সমানই কত বেরিয়ে গেল x, এ কিউব সমানই 1x কিউব, তাহলে এ সমানই কত x কিউব। কেন, এ মানে কি আয়তন, এ মানে কি বাহু, বাহুর কিউব মানে কি সেটাই আয়তন, আয়তন কত বেরিয়ে গেছে 1x কিউব। তাহলে ওটাকে আমি একবারে লিখেছি। যদি প্রতিটি বাহু দ্বিতীয় ঘনকের বি হয় তবে বি কিউব সমানই কি 27x কিউব। তাহলে এখান থেকে বি সমানই কত পাবো, কোন জিনিসটাকে একই জিনিস তিনবার গুণ করলে 27 পাবো, তাহলে 3x পেয়ে যাবো। এ সমানই x, বি সমানই কি 3x। তাহলে কি ঘনমূল করে পাই, দুটোই কি পাচ্ছি ঘনমূল করে পাই, একই জিনিস ঘনমূল করে পাই। তাহলে এখানে কি বলতে পারি, প্রতিটি বাহু হয়ে গেল এটা। তাহলে এ সমানই কত পেলাম x, বি সমানই কত পেলাম 3x। তাহলে এ এর মান কত x, বি এর মান 3x। এখন প্রথম ঘনকের সমগ্র, আচ্ছা একটা জিনিস আমি এইখানে একটু ইরেজ করলাম, প্রথম ঘনকের এইখানটা আমি করছি, হ্যাঁ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, প্রথম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি, সূত্র কি তাড়াতাড়ি বলো কি 6a স্কয়ার বাই কি দ্বিতীয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সূত্র কি, কি সূত্র 6b স্কয়ার। এ আর বি ধরেছি আমরা বাহুগুলোকে এ আর বি। তাহলে এবার এ আর বি এর মান বসিয়ে দেবো, 6 ইন্টু এ মানে কত এক্স, এক্স ইন্টু এক্স, বি মানে কত 6 ইন্টু এক্স মানে কি 3x ইন্টু 3x। তাহলে এখান থেকে এক্স কেটে গেল, এক্স কেটে গেল, এক্স কেটে গেল, এক্স কেটে গেল। তাহলে কত পড়ে রইল 6/6 9 54। তাহলে 6 6 ক্যান্সেল, কত পেলাম 1:, কত পাচ্ছি 3 3 9। তাহলে কত পেলাম 1/9 সমানই কত 1:9। কোনটা অপশন হচ্ছে, অপশন সি। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। নেক্সট কি বলেছে, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, আচ্ছা আর কটা আছে দেখি, ওকে ঠিক আছে অসুবিধা নেই, আজকেই কমপ্লিট করে নেব। কি বলেছে, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 8 বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য d হলে 8 এবং d এর সম্পর্ক কি। ওকে, কর্ণের দৈর্ঘ্য d,
তাহলে এটা ঘনক বলেছে, তাহলে মনে করি ঘনকের প্রতিটি বাহু সমান এ, অতএব ঘনকটির আয়তন সমগ্রতলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল কি সূত্র? সমগ্রতলের ক্ষেত্রফলের কি সূত্র? 6a²। তাহলে প্রশ্ন অনুসারে সমগ্রতলের ক্ষেত্রফল এইটা, এবং কর্ণ সূত্র কি? a√3। তাহলে প্রশ্ন অনুসারে 6a² সমানি কত? 8, এবং a√3 সমানি কত? d। তাহলে a² সমানি কত? 8/6, 2 3 6, 2 2 4, 2 4 8। তাহলে a² সমানি কত পেলাম? 4/3। আবার এখানে a² সমানি কত পাচ্ছি? a সমানি কত পাচ্ছি? d/3। তাহলে a² সমানি কত পাবো? তাহলে a² সমানি কত পাচ্ছি? d²/9। তাহলে দুটোই তো a², হ্যাঁ কি না? দুটোই a²। তাহলে আমি একবার উদাহরণ বলছি, a সমানি b, আবার a সমানি যদি বলি c, তাহলে b সমানি c বলতে পারি, আরামের সাথে বলতে পারি। তাহলে a² সমানি 4/3 পেয়েছি, আবার a² সমানি কত? d²/9 পেয়েছি। তাহলে অতএব d²/9 সমানি কি? 4/3। তাহলে 4/3 আর d²। তাহলে এখানে কি বলেছে? a²। a² সমানি কি? s মানে কি? সমগ্রতলের ক্ষেত্রফল হলে 8 ও d এর সাথে সম্পর্ক। আচ্ছা, s d, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা s বলেছে, তাহলে এটা s হবে। s যদি হয় এটা 8 নয়, এটা s করে নেব। এটা কি করব? s, তবেই আসবে। তাহলে s/6, s/6, তাহলে এটা ঠিক আছে। তাহলে d²/9 মানে কত? s/6। তার মানে কত? d² সমানি কত? 9s/6, 3 2 6, 3 3 9। তাহলে কত বলতে পারি? কোন ফর্মুলাটা আছে? s সমানি 6d², s সমানি 6d², এসব কিছু নাই, a² সমানি নেই, d² সমানি s/2, 3s/2, d² সমানি s/2, d² সমানি 3s = 7d, s সমানি 6, d² 3 3 9, 3 2 6। সমগ্রতলের ক্ষেত্রফল কত? s যদি বলে থাকে, তাহলে এটা কি সমস্যা হলো? কি হলো এখানে আমাদের গন্ডগোলটা? আচ্ছা, এখানে একটা জিনিস আমরা ভুল করে দিয়েছি, এটা √3। তাহলে a² মানে a²/√3² মানে d²/3। তাহলে এখানটা 9 হবে না, d²/3, d²/3, 3s/6, 3 2। তার মানে d² = কত? s/2। d² কত আসছে? s/2। তাহলে অপশন কোনটা? ডি। নেক্সট কি বলেছে? একটি আয়তঘনের তল সংখ্যা বলে দিয়েছে x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দুর সংখ্যা z, কর্ণ সংখ্যা p হলে, তাহলে একটা জিনিস বলো, আয়তঘনের তল কটা? তল? 6টা তল। ধার সংখ্যা কটা? 12টা। শীর্ষবিন্দু কটা? 8টা। কর্ণ সংখ্যা কটা? 1টা, 2টো, 3টে, 4টে। কটা কর্ণ? কটা? 1টা না 2টো না 3টে 4টে? তাড়াতাড়ি ঠিক করে একবার চেক করে নি টুক করে। এইখান থেকে নিয়ে এখানে টানলাম, ঠিক তেমন এইখান থেকে নিয়ে এখানে টানলাম, 2টো হয়ে গেল। আবার এইখান থেকে নিয়ে এটা, এইখান থেকে নিয়ে এখানে, 4টে পেয়ে গেলাম। আর পাচ্ছি?
এইখান থেকে এটা নেবো, এইখান থেকে নেবো, হবে না? তাহলে কটা? 4টে। তাহলে কি বলেছে? এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি। তাহলে এক্স মাইনাস ওয়াই 6 মাইনাস 12 প্লাস জেড প্লাস পি, তাহলে কত? 2, আচ্ছা 6 মাইনাস 12 প্লাস 8 প্লাস 4, তাহলে 6 আর 4 10, 10 আর 8 18, 18 থেকে 12 বাদ দিলে 6, তাহলে কত হচ্ছে? অ্যান্সার হবে 6। বোঝা গেল? কেন? এক্স এর মানে কি? তল সংখ্যা। তল সংখ্যা কটা আয়তঘনর? 6টা তল। ধার কটা আছে? 12টা। শীর্ষবিন্দু কটা আছে? 8টা। কর্ণ সংখ্যা কটা আছে? 4টে। তাহলে কর্ণ যদি 4টে থাকে তাহলে এইগুলোতে সেই মানগুলো বসিয়ে দিলাম। জাস্ট এক্স মানে কত? 6, মাইনাস ওয়াই মানে কত? 12, প্লাস জেড মানে কত? 8, প্লাস পি মানে কত? 4। তাহলে এই কটা যোগ বিয়োগ করলে আসছে কত? 6। নেক্সট কি বলেছে দেখি। দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে এত 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 এত। যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয়, আচ্ছা তাহলে প্রথম আয়তঘনর মাত্রা কত? প্রথম আয়তঘন দৈর্ঘ্য কত? 4, প্রস্থ কত? 6, উচ্চতা কত? 4। তাহলে এখান থেকে কি পাবো? অতএব আয়তন কত পাবো? 4 ইন্টু 6 ইন্টু 4, কত পাবো? 4 6 24, 24 4 96 বর্গ একক। আচ্ছা দ্বিতীয় আয়তঘনের দৈর্ঘ্য কত? 8, প্রস্থ কত? 2h মাইনাস 1, উচ্চতা কত? 2। তাহলে আয়তন কত বেরোবে? অতএব আয়তন সমানই কত? 2 ইন্টু 8 ইন্টু 2h মাইনাস 1, তাহলে কত বেরোবে? 8 দুগুণে 16, 2h মাইনাস 1 বর্গ একক। তাহলে কি বলেছে? এই দ্বিতীয়টার আয়তন আর প্রথমটার আয়তন সমান। তাহলে প্রশ্ন অনুসারে বলবো 16 ইন্টু 2h মাইনাস 1 ইকুয়ালস টু কত? 96। তাহলে 2h মাইনাস 1 ইকুয়াল টু কত? 96 বাই 16, 16 6 96, তাহলে 2h সমানই কত? 6 প্লাস 1, h সমানই কত? 7 বাই 2 মানে 3.5। তাহলে h এর মান কত পেয়ে গেলাম? 3.5। আশা করি বুঝতে কারোর কোনো সমস্যা নেই। এখানটা কিছুই না, এই জিনিসটাকে আমরা এটা করেছি, এটা আরেকবার দেখাই করে, হয়তো কারোর বুঝতে অসুবিধা হবে। 2h মাইনাস 1 সমানই কত? 6। তাহলে এখান থেকে 2h সমানই কত? একটা এদিকে গেলে 6 প্লাস 1 সমানই কত? 7। তাহলে h সমানই কত পাবো? তাহলে h সমানই কত পাবো? 2 এর সাথে h গুণ আছে, তাহলে h সমানই 2টা নিচে চলে আসবে 7 বাই 2 মানে কত? 3.5 একক। আশা করি বুঝতে কারোর কোনো সমস্যা নেই। নেক্সট কি বলেছে আমরা দেখে নিই। একটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেল, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে তা হিসাব করে দেখি। বাহ, ভেরি গুড। তাহলে প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত? এটা তাহলে মনে করি পুরাতন ধার সমানি এ, নতুন ধার, নতুন ধার কত? ধার মানে বটি ছুরি এসব ধার দেওয়া নয়, ধার মানে একটা সাইড। নতুন ধার কত? পুরাতনের কত পার্সেন্ট? 50% বেড়েছে, মানে পুরাতন প্লাস এ এর কত? 50%, 50 বাই 100, তার মানে কত? 0.0052, তার মানে কত? 3a বাই 2 আসবে এটা। আচ্ছা কি করে এলো সেটা আবার দেখিয়ে দিই। তাহলে a প্লাস a বাই 2 মানে কি? 2a প্লাস a বাই 2 মানে 3a বাই 2। তাহলে এখানে আয়তন কত বেরোবে? অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি সূত্র? 6 ইন্টু 3a বাই 2 তার হোল স্কোয়ার। এই 6
3a/2 হোল স্কয়ারটা কি করে এলো, এটা যদি বলতে হয় এখনো পর্যন্ত পুরো ঘন এই আয়তঘন শেষ করে, তাহলে আর পড়াশোনা করে লাভ নেই, ছেড়ে দাও পড়াশোনা, ঠিক আছে। আর যদি এটাও আটকায় তাহলে ফার্স্ট ক্লাসে একবারে চলে যাও, ভালো করে বুঝিয়েছি কি করে কি হচ্ছে। চলো এটাকে কাটাকাটি করে দেখি, কত হচ্ছে 6 × 3a/2 × 3a/2, 2 3 এ 6, তাহলে কত, 3 × 3 = 9, 9 × 3 = 27a² বাই কত 2। ঠিক তেমন নতুন ধার বেরিয়েছে এটা, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল নতুন, পুরাতন ধার এটা, তাহলে পুরাতন সমগ্র তলের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত 6a², তাহলে পুরাতন সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a², আর নতুন সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে কত 27a²/2। তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে, অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি সমানই কত, বৃদ্ধি। নতুন ক্ষেত্রফল 27a²/2 মাইনাস 6a²/6a² ইন্টু 100, তাহলে কত হবে এটা 27 2 6 12, 27 থেকে 12 আর 15, তাহলে 27a² মাইনাস 12a²/2 ইন্টু 6a² ইন্টু 100, তাহলে কত 12 27 15a²/6 2 12a² ইন্টু 100, তাহলে a² কেটে গেল, 3 4 12, 3 5 15, 4 25, তাহলে 25 পাচ্ছে কত 125। তাহলে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল কত পার্সেন্ট বেড়েছে, 125% বৃদ্ধি পেয়েছে। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে রে, 125% বৃদ্ধি পেয়েছে। আশা করি এটা বুঝতে কারোর কোনো সমস্যা নেই। কি রে, ভালো করে দেখ, ভালো করে বোঝার চেষ্টা কর জিনিসটা কি বলেছে। নেক্সট কি বলেছে দেখি, প্রথমে কিছুই না, প্রথমে পুরানো ধার ধরে নিলাম, নতুন ধারটা কত বলেছে 50% বেড়েছে, তাহলে নতুন ধারের দৈর্ঘ্য কত পেয়েছে, পেয়ে গেলাম, তাহলে নতুন ধারের সমগ্র তলের ক্ষেত্রফল বার করলাম, নতুন ধার বিশিষ্ট ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এটা, তাহলে পুরনো ধার বিশিষ্ট সমগ্র তলের ক্ষেত্রফল এইটা, তাহলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি মানে কি, বৃদ্ধি কতটা হয়েছে বাই পুরাতন ইন্টু 100, তাহলে বৃদ্ধি কতটা হয়েছে, এই নতুন মাইনাস পুরাতন যেটা হচ্ছে সেটা, আর পুরাতন কত 6a² ইন্টু কত 100, সেটা কি বেরোবে, শতকরা বৃদ্ধি। আর হ্রাস যদি হতো তাহলে কতটা হতো, এইটা মাইনাস এটা, এই একই জিনিস, কতটা হ্রাস বা কতটা বৃদ্ধি হচ্ছে। তাহলে কি বলেছে ঘরের, আচ্ছা নেক্সট কি বলেছে দেখি, একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার। আচ্ছা, ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত তা হিসাব করে লিখি। ওয়াও, ইন্টারেস্টিং। তাহলে প্রথমেরটা কি বলেছে, দুটো আলাদা আলাদা সংলগ্ন দেওয়াল আছে, তাহলে প্রত্যেকটার দৈর্ঘ্য কত 12 আর একটা কত 8, তাহলে এখান থেকে কি বলেছে ঘরটার উচ্চতা 4 মিটার, তাহলে কি মেঝের ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য, ধর উদাহরণ বলছি, এই একটা ঘর, তাহলে এই যে এই দুটো দেওয়াল মানে এই একটা দেওয়াল আর একটা কি এর সংলগ্ন দেওয়াল কোনটা, এই পিছনের দেওয়ালটা যদি নিলাম, তাহলে এর দৈর্ঘ্য কত বলে দিয়েছে 12, আর এর দৈর্ঘ্য কত বলে দিয়েছে এই দেওয়ালটার দৈর্ঘ্য 8, তাহলে এইটা 12 আর এইটা 8, তাহলে এই মেঝেটার ক্ষেত্রফল কত 12 × 8 মানে কত 96, তাহলে অ্যান্সার কত হবে, মেঝের ক্ষেত্রফল 96 বর্গ একক। আশা করি বুঝতে কারোর কোনো সমস্যা নেই।
নেক্সট কি বলেছে দেখি, তিনটি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, আচ্ছা এই ও নয়, এগুলো 3 হবে, 3 সেমি, 4 সেমি ও 5 সেমি। আচ্ছা, তিনটি ঘনককে গলিয়ে একটা নতুন ঘনক তৈরি করেছে। নতুন ঘনকটির এক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। আচ্ছা, তাহলে প্রত্যেকটা ঘনকের দৈর্ঘ্য 3, 4 আর একটা 5। তাহলে ঘনক তিনটির এখন ঘনক তিনটির মোট আয়তন কত? মোট আয়তন কত? 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব। 3 কিউব 9, 4 কিউব দেখছিস 3 কিউব 9 27, 4 কিউব 64, 5 কিউব 125। তাহলে এই তিনটে যোগ করলে কত হবে? 5 আর 4 9 আর 7 16, 6 হাতের 21, 216। তাহলে মনে করি নতুন ঘনকের একটি ধার সমানি এ, অতএব নতুন ঘনকটির আয়তন, ফর্মুলা কি? এ কিউব। প্রশ্নানুসারে এ কিউব সমানি কত? 216। তাহলে এ কিউব সমানি কত? রুট ওভার অফ কিউবিক রুট 6 ইন্টু 6 ইন্টু 6 মানে কত? 6। তাহলে এ সমানি কি পেলাম? 6। অতএব নতুন ধার সমানি কত? 6 সেমি। বোঝার আশা করি কোনো বুঝতে আশা করি কোনো অসুবিধা হয়নি কারোর, কারণ এটা না বোঝার মতো কিছুই নাই, ইজি জিনিস আছে। ঠিক আছে, প্রথমে প্রত্যেকটা ঘনকের আয়তন বার করে নিলাম, সেই তিনটে ঘনককে মিলিয়ে একটা বড় ঘনক তৈরি করছে। ছোট ছোট তিনটে ঘনককে মিলে কি তৈরি করছে? বড় ঘনক তৈরি করছে। তাহলে ছোট ঘনকের আয়তন যোগ করলে কি পাবো? একটা বড় ঘনকের আয়তন। সেই বড় ঘনকের একটা ধার ধরে নিলাম এ, তাহলে আয়তন পাবো কি? এ কিউব। তাহলে এ কিউব সমানি 216, তাহলে এ সমানি কত পেয়ে যাবে? 6। আশা করি এতটা পর্যন্ত বুঝতে কারোর কোনো সমস্যা নেই। যা করালাম এখনো পর্যন্ত এই কটা যদি তোরা ভালো করে করিস না, মাধ্যমিকে তোদের যাই দিক আয়তঘন রিলেটেড সব তোরা ইজিলি করে দিবি। তাহলে যা যা করালাম এখনো পর্যন্ত সব অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস কর, ভালো করে রিভিশন কর, ভালো রেজাল্ট অবশ্যই হবে। ম্যাথসে যারা দুর্বল আছিস তারা এই ক্লাসগুলো যদি ভালো করে করিস না, ইজিলি 100-এর মধ্যে 90+ পাবি। যেগুলো করাবো সেগুলো বুঝে বুঝে করতে হবে, মুখস্থ নয়। মুখস্থ হয়ে গেলেই কিন্তু অবস্থা একদম শেষ, মাইনাসের খাতায় রান হবে। ঠিক আছে, তোদের ম্যাথসে কি হবে? নাম্বার চেঞ্জ করে দেবে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেবে, আর কি চেঞ্জ করবে? টাইপ চেঞ্জ করবে। টাইপ চেঞ্জ করবে মিন্স, ধর কোনো একটা অঙ্ক আমরা ঘনক দিয়ে করেছি, ও কি দিয়ে দেবে? আয়তঘন দিয়ে দেবে। কেন? আয়তঘনর আমি ফর্মুলা জানি না? ব্যাস, কোনো ঘনকের ধর বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল, আর তোকে জানতে চাইলো ঘনকের আয়তন, জানি না ফর্মুলা? অবশ্যই জানি। যে কোনো একটা বুঝে ফর্মুলা অ্যাপ্লাই করে দিলেই কোনো সমস্যা নেই। যে যে প্যাটার্নগুলো করালাম প্রত্যেকটা প্যাটার্ন ভালো করে প্র্যাকটিস করবি, ভালো করে ম্যাথস তোদের গ্রিপে চলে আসবে। তাহলে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ করছি। আজকের ক্লাস ইন দ্য সেন্স আয়তঘনের পুরো চ্যাপ্টার এখানেই শেষ হলো। যদি কোনো কিছু আর ডাউট থেকে থাকে বা এক্সট্রা কোনো কিছু এক্সাম্পল কারোর কাছে থেকে থাকে, তাহলে অবশ্যই তারা হোয়াটসঅ্যাপে বা ইমেলে ডিএম করিস, আমি তাদের ডাউট অবশ্যই ক্লিয়ার করে দেবো কোনো না কোনো দিন। ঠিক আছে, তাহলে ভালো থাকিস, ভালো করে পড়াশোনা কর। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আমাদের নতুন একটা চ্যাপ্টার নিয়ে। টাটা।